আমার আমার কি হয়েছিল? দিদি তোমার আবার সেই ঘোর চেপেছিল, তুমি আবার সেই ডাইনিকেই দেখেছো। কি হচ্ছে তোমার কাজল? ডক্টর প্লিজ কাজলকে ঠিক করে দিন। আর তারপর যেই আমি ওনার কাছে গেলাম উনি চিৎকার করতে লাগলেন, আকাশ আমার, আকাশ আমার। আর তারপর হঠাৎই উনি আমার উপর আক্রমণ করলেন। প্রাণঘাতী আক্রমণ? হ্যাঁ, হতেই পারতো। ওই সময় আমি লাকি ছিলাম, সঙ্গে পুলিশ ছিল, নইলে আমি তো মরেই যেতাম। কিন্তু দুঃখের বিষয় ইওর অনার, নিহারিকা দেবী ওনার মতো লাকি ছিলেন না, কারণ সেই দিন ওনার কাছে পুলিশ প্রোটেকশন ছিল না। না হলে ওনার মতো নিহারিকা দেবীও বেঁচে যেতেন কাজল দেবীর এই মানসিক টার্ন শারীরিক অ্যাটাক থেকে। কাজল, এই যে কথাটা বললেন এটা কি ঠিক? আপনি আঘাত করেছিলেন নার্স রেনুকে? আগে আমি জানি না আমার কি হয়েছিল, আমি নিজের মধ্যে ছিলাম না। কোনো ব্যাপার না, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এটা মনে আছে আপনার? মনে করতে পারছেন কি কি ঘটলো? আগে আমি ওকে জোরে ধাক্কা দিই। ওই যে কথাটা আপনি বলেছিলেন আপনার ভাইয়ের সম্বন্ধে, যেখানে আপনার ভ্রম হয়েছিল যে ওর হাতের মধ্যে সাপ পেঁচিয়ে গেছে, আপনি ওকে ছড়ি দিয়ে মেরেছিলেন, সেটাও মনে আছে আপনার? হ্যাঁ, আমার পুরোপুরি মনে আছে। রাইট রাইট। আর নিহারিকা সিং দেবীর হত্যা, যেটা আপনি আঘাত করেছিলেন, ইনি বলছেন জয়সওয়াল বাবু, সেটা মনে আছে আপনার? না, ওটা আমার একদম মনে নেই। ইয়নার কাজল দেবী যখন এই ধরনের কোনো বিষয়ের বশবর্তী হয়ে কোনো আক্রমণ করেন বা কারোর উপর আঘাত করেন, তখন ওনার এই বিষয়গুলো মনে থাকে। যেরকমটা এনার নার্স রেনুর ওপর করা আক্রমণ এনার মনে আছে, এনার ভাইকে যখন ইনি মেরেছিলেন সেটা মনে আছে, কিন্তু নিহারিকা সিং এর ব্যাপারে এনার কিচ্ছু মনে নেই। এটার কারণ হলো এটা ইওর অনার, যে ইনি নিহারিকা সিং এর ওপর আঘাত করেননি, আঘাত অন্য কেউ করেছিল। অন্য কেউ নয়, কাজল দেবী ছিলেন। আর উনি জেনে শুনে নাটক করছেন যেন ওনার মনেই পড়ছে না, কারণ মনে পড়ে গেলে তো ওনার ওপর সোজা 303 ধারা লেগে যাবে, তাই না? সেই জন্যেই মনে করছেন না। বাকি আমি এটাই বলবো ইওর অনার, যে ওনার মানসিক ভারসাম্য ঠিক নেই, আর সেই জন্যই এসব ভয় ভ্রান্তি ডাইনি দেখতে পান। সেই কারণেই উনি নিহারিকা দেবীর উপর আক্রমণ করেন। অ্যান্ড ইটস এ সিম্পল কেস অফ মেন্টাল ডিসঅর্ডার। আই এম জয়সওয়াল সাহেব, আপনি একজন উকিল, মনোবিজ্ঞানী তো নন আপনি। আমার মক্কেলের ওপর এই যে বিশেষ টিপ্পণীটা আপনি কাটছেন ওনার মানসিক পরিস্থিতির ওপর, এটা করবেন না। সরি, ভুল হয়ে গেছে। আমি না হই, কিন্তু সাইকিয়াট্রিস্ট তো বিতর্ক করতেই পারেন, মন্তব্য পেশ করতেই পারেন। ইওর অনার, ডক্টর গুল রমানি আরও একবার কাজল দেবীকে পরীক্ষা করেছেন, আর তার ফলাফলটা উনি এখানে আদালতে এসে জানাতে চান। অনুমতি দিলাম। হসপিটালে হওয়া এই ঘটনাটার পর আমি অনেকক্ষণ ধরে কাজলের সঙ্গে কথা বলছিলাম, ওর কেস ডিসকাস করলাম, আমি ওর এক্সামিনও করি। আর আমার রিডিং একটাই, সি ইজ সাফারিং ফ্রম স্কিজোফ্রেনিয়া, যে কারণে ওনার এ ধরনের রাগী আচরণ। মানে সেই ধূসর ডাইনি? কোনো ডাইনি নেই, এটা ওনার ধারণা, ওনার ভ্রম। ওনার মাথায় এমন একটা ভয় বাসা বেঁধে রয়েছে, যে কারণে ওনার যে কোনো ধরনের প্রতিক্রিয়াই হতে পারে। ভয়ের প্রতিক্রিয়া, এটা জয়সওয়াল বাবু, থ্যাংক ইউ। ভয়ের প্রতিক্রিয়া হয়, এটা ঠিক কি হয় তখন? দয়া করে আদালতকে একটু বিস্তারিতভাবে বলবেন। কি রয়েছে ওটা আপনার কানের পিছনে? কোন পোকা কামড়াবে কিন্তু আপনাকে? এদিকে গেছে, পেছনে এদিকে এসছে, আপনাকে কিন্তু কাটতে পারে এটা। কি সব মজা করছেন এখানে? কোনো পোকা টোকার ব্যাপার নেই। কি করছেন আপনি? মিস্টার পাঠক, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? না ইওর অনার, আমি মজা একদমই করছিলাম না, শুধুমাত্র এইটা স্পষ্ট করার একটা চেষ্টা করছিলাম যে ভয়ের প্রতিক্রিয়ায় মানসিক ভারসাম্যর সঙ্গে কোনো লেনদেন নেই। ভয়ের প্রতিক্রিয়া সব মানুষের মধ্যেই হয়, যেরকমটা এনার মধ্যে আমরা দেখলাম। ঠিক এরকমভাবেই কাজল হাসপাতালের ওই ঘরে একা ছিল, ভয় পেয়ে গিয়েছিল। নার্স রেনু হঠাৎই তখন ওনার সামনে চলে আসেন, আর ভয়ের কারণে উনি ওনার উপর আঘাত করে দেন। এটার এনার মানসিক ভারসাম্যের সঙ্গে কোনো লেনদেন নেই। এম আই রাইট কাজল?
হলো? ওই 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 আবার কি? তুমি ঠিকই তো আছো? কিছু না, কিছু না। এই নাও, জল খেয়ে নাও। চলে যাও এখান থেকে, চলে যাও। জজেব, জজেব প্লিজ আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। চলে যাও, দূষণ ডাইনি, চলে যাও। কাজল, আমি কেটি পাঠক, তোমার উকিল। বাঁচাও, লিভ কাজল, মি পাঠক বাবু একটু পিছিয়ে আসুন, না হলে আপনার উপরেও আক্রমণ হতে পারে, প্রাণঘাতী আক্রমণ। প্লিজ। কেউ আছে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। মিস্টার জয়সওয়াল, আপনি ঠিক বলেছেন। আমার শরীর ঠিক নেই, আমার কিছু হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। কাজল, কাম ডাউন। আমি সব জায়গায় ওই ডাইনিটাকে দেখতে পাই। আমি ওই নার্সকে মেরেছি। আমার যখন ঘোর চাপে, হয়তো ওই ঘোরের চাপে আমি নিহারিকা দেবীকে মেরে ফেলেছি। হয়তো আমি নিহারিকা দেবীকে মেরেছি। কনফেশন ইওর অনার, কনফেশন, অপরাধের স্বীকারোক্তি। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি আমার মক্কেলের এই কথাগুলোকে যেন খুব সিরিয়াসলি না নেওয়া হয়, কারণ ওনার মানসিক ভারসাম্য এই সময় ঠিক নেই ইওর অনার, আর ওনার শারীরিক পরিস্থিতি এখন। এই আদালত বৃহস্পতিবার বেলা 3টে অবধি মুলতবি রাখা হলো। আর মিস্টার পাঠক, আমি আপনাকে শুধু এটাই বলবো যে আপনি এই কেসটাতে এনাকে দোষী প্রমাণিত করুন। যাতে এই কেসটাতে যত তাড়াতাড়ি সম্ভব বিচার হয়ে যায়। আর এটাই প্রথমবার নয় যখন কেউ মানসিক অসুখের দ্বারা আক্রান্ত হয়ে হত্যা করেন। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কেডি স্যার, আমি এক্ষুনি হসপিটাল থেকে এলাম। কাজলের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখনো একটা নয় 4টে ডাইনি দেখছে, ডাক্তারের মধ্যে, নার্সের মধ্যে, পেশেন্টে। স্যার, এখন এই কন্ডিশনে আপনি কি করে প্রমাণ করবেন যে সত্যি কোনো ডাইনি ছিল, যখন ডাইনি শুধু একটা ভ্রম? কাজলের এই ভ্রমটা এখন হচ্ছে, বলুন, এটা আগে থেকে ছিল না। আমি বুঝিয়ে বলছি। কেউ রয়েছে যে কাজলের এই ইতিহাস প্রথম থেকে জানে, শুরু থেকে জানে, যে ওর জিনিসপত্রের ভ্রম ভয় হয়ে যায় একটা। এই কারণে ডাইনি সেজে ও কাজলকে এতদূর পর্যন্ত ভয় দেখায় যে এখন ওর সব জায়গায় ডাইনি দেখতে পাচ্ছে। সেটার মানে এটা দাঁড়ায় যে কাজলের এই কথাটা সত্যি, যেটার কারণ একটা মিথ্যা, যেটার পেছনে একটা বড় শক্তি রয়েছে, যেটাকে আমাদের খুঁজতে হবে। স্যার, আমি বুঝলাম না। আপাতত তো কাজলের পরিচারিকা মালতীকে একটু বোঝ, আর আমি ডাইনি যারা বানায় তাদের একটু দেখে আসি। কবে তোমার থেকে মুক্তি পাবো? কবে আমি নিজের চেহারায় ফেরত আসবো? বাপরে বাপ, ভীষণ ভয়ঙ্কর তো আপনার চেহারা। ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার নয়, আপনার এই মুখোশে। এই মুখোশটার কারণেই আমার গোটা ক্যারিয়ারটা থেমে গেছে। যখন আমি এই সিরিয়ালটা সাইন করেছিলাম তখন এরা বলেছিল সপ্তাহে 1 বা 2 বারই ডাইনি হতে হবে, তাছাড়া বাকি সব সিনস নর্মাল হবে। কিন্তু যেদিন থেকে এই ট্র্যাকটা হিট হয়েছে সেদিন থেকে ওরা আমাকে ডাইনিই বানিয়ে রেখে দিয়েছে। আসলে খুবই ভালো অভিনয় করেন আপনি। কাজলকে এতটাই ভয় পাইয়ে দিয়েছেন আপনি যে এখনো সব জায়গায় ডাইনি দেখতে পাচ্ছেন। যখন যখন কাজল ডাইনি দেখেছিল, আপনি এখানেই ছিলেন না, এই শহরে, মুম্বাইয়ে? আজ্ঞে না, যখন নিহারিকা সিং এর মৃত্যু হয়েছিল তখন লোনাভলায় ছিলাম। 14ই মার্চ আপনি লোনাভলায় ছিলেন। ওই দিনই সকালবেলা কতটা সময় লেগেছিল আপনার ওখানে পৌঁছতে? অতটাই সময় লেগেছিল যতটা মুম্বাই থেকে লোনাভলা যেতে লাগে, প্রায় 1.25 ঘন্টা। 1.25 ঘন্টা ব্যাস? তার মানে ওই যে দুর্ঘটনাটা ঘটেছিল, অ্যাক্সিডেন্ট, সেইটা আর আপনার এই যাত্রায় কোনো প্রভাব পড়েনি?
কোন অ্যাক্সিডেন্ট? ওই যে দুর্ঘটনা ঘটেছিল না একটা 14ই মার্চে মুম্বাই পুনে এক্সপ্রেসের মধ্যে, একটা ট্যাঙ্কার উল্টে গিয়েছিল আর ওই যে তেল ছিল সেই তেলটা পুরো ছড়িয়ে গিয়েছিল ওখানে। 4 ঘন্টা ধরে ট্রাফিক জ্যাম ছিল। আপনার ভাগ্য ভালো যে আপনি জ্যামে কোনো রকম ভাবে ফাঁসেননি, 2 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছেন। হ্যাঁ সরি, আমি আসলে ফেরত আসার সময়টা বলছিলাম। হ্যাঁ, আমার পুরো 4 ঘন্টা লেগেছিল পৌঁছতে, ওই ট্রাফিক জ্যাম ছিল না। আচ্ছা 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 আচ্ছা, আপনি ফিরে আসার ওই সময়টার কথা বলছিলেন। দেখেছিলেন আপনি কি খারাপ ভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, কত ক্ষতি হয়ে গেল ওদের, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছিলাম। ওই দুটো ট্যাঙ্কার মুখোমুখি ধাক্কা লাগলো আর তারপর ওই দুটো উল্টে গেছিল আর তারপর পুরো জ্যাম হয়ে গেছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম। মনে হচ্ছে কাজলের মতো আপনি সেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো নেই আসলে। কেননা এই যে দুর্ঘটনা হয়েছিল এটা 14ই মার্চ হয়নি, 15ই মার্চ হয়েছিল। আপনি গিয়েছিলেন 14ই মার্চ সেখানে। দূরদৃষ্টি বলতে হবে এটা আপনার, যে আপনি অ্যাক্সিডেন্টটা হওয়ার আগেই দেখে ফেললেন। আপনার ব্যাপারে লোকেরা একদম ঠিক কথা বলে মিস্টার পাঠক। আপনার থেকে মিথ্যে লুকিয়ে রাখা যায় না। হ্যাঁ, শুধুমাত্র আমার কাছেই নয়, মিথ্যা এমনিতেই খুব একটা বেশি দিন লুকিয়ে থাকে না। চলুন বলুন সত্যিটা কি। ঠিক আছে, আমি আপনাকে সত্যিটা বলছি, কিন্তু একটা নয়, পুরো 3টে সত্যি। প্রথম সত্যি এটাই যে সেদিন আমি লোনাভলায় যাই। দ্বিতীয়, আমি নিহারিকা সিংকে মারিনি। আর তৃতীয় এটা যে এই খারাপ ডাইনি যে কস্টিউমটা, ওটা একটা নয়, 2টো। হ্যাঁ, পুরো 2টো কস্টিউম। দ্বিতীয় কস্টিউমটা সবসময় ইরফানের কাছে থাকে। ডিরেক্টর ইরফান? একদম বাজে কথা বলবে না। তুমি তো পুরুষ মানুষ, ভালোবেসেছো না আমাকে, তো বিয়েও করো। কি? আচ্ছা সঞ্জু, আমি তোমাকে পরে ফোন করছি, কেউ এসেছে। হ্যাঁ। ও দিদি, নমস্কার দিদি। আমার নাম লাভলি সিং, আমি বিল্ডিং এর কন্ট্রাক্টর। আসলে ব্যাপারটা হলো বিল্ডিং এ পেন্টিং সেন্টিং হবে, সেই জন্য আমি সমস্ত ফ্ল্যাটটা চেক করছি, এটাই দেখার জন্য যে কতটা কাজ আছে। আরে আপনি তো জানেনই না, উই টুই ভাঙা চোরা পেন্টিং সেন্টিং সবকিছু নোট করতে হবে। বাস আপনার 2 মিনিট নেব, গড প্রমিস। তাহলে আগে নোটিশ ফোটিস দিতে হয় না? আপনারা কি ভাবেন আমরা কি বাড়িতে ফ্রি বসে থাকি? আরে তাই তো। আচ্ছা চলুন দেখুন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আরে তিরি, থ্যাংক ইউ দিদি। আর দিদি শুধু 2 মিনিট লাগবে, আর এক্ষুনি আমার কাজ শেষ করে ফেলছি। ও দিদি, দিদি আপনার পিছনে ডাইনি। কই? ওই তো ওই পর্দার পেছনে। আরে আমি বলছি ডাইনি ছিল ওখানে, একটা ডাইনি দাঁড়িয়ে ছিল। আমি বলছি আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কোথায়? আরে গড প্রমিস ছিল, বিশ্বাস করুন। দেখো, বিল্ডিং ঠিক করার আগে নিজের মাথাটা ঠিক করো। আরে, যাও এখান থেকে, বেরো। দিদি আমি বলছি তো, বেরো এখান থেকে আমি বিল্ডিং এক্ষুনি। কন্ট্রাক্টর। চলো বেরো বাইরে। আরে গড প্রমিস ওখানে ডাইনি ছিল দিদি, আমার কথাটা তো শুনুন। আপনি বেরোন এখান আরে, থেকে, আমার বেরোন, কথাটা তো যান শুনুন। এখান থেকে। আরে, থ্যাঙ্কস ইরফান, নিহারিকার জায়গায় আমায় কাস্ট করে আপনি আমার খুব বড় উপকার করেছেন। ফেভার তো শুধু ফেভারিটেরই করা হয়, আর তুমি তো আমার কাছে। আই এম সরি, আমি জানতাম না যে ভেতরে কেউ আছে। ইরফান বাবু, আপনি বলেননি তো যে ওই ডাইনির একটা নয় 2টো বেশভূষা ছিল? আপনি, হ্যাঁ হ্যাঁ, ওটা 2টো ছিল। আই মিন ছিল মানে? স্যার, ওই যে দ্বিতীয় ড্রেসটা ছিল ডাইনির, ওটা 1 মাস আগে ড্রেসম্যানের কাছ থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে গেছে? তো তাহলে তো সম্ভব এটা যে কেউ এই কস্টিউমটা চুরি করে সেটাকে পরে নিয়ে
নিহারিকাকে হত্যা করেছে। পসিবল এটা? নিহারিকা সিংহকে কাজলই মেরেছে। আর ভালো হয়েছে ওই শয়তানটা। স্যার, হতে পারে যে আপনি ঠিক বলছেন যে ওই মাস্ক পরে কেউ হয়তো নিহারিকা সিংকে মার্ডার করেছে, কিন্তু এখানে আমি কি করতে পারি? না, আপনি কন্টিনিউ, ক্যারি অন। সরি। আমি কাজলের বাড়িতে একটা ক্যামেরা লুকিয়েছি। আপনার মালতীর উপরে সন্দেহ তো, এবার এটা থেকে আমরা ওর ব্যাপারে সব জানতে পারবো। সঞ্জু, সঞ্জু, এই বাড়িতে আমার খুব ভয় করছে। আরে আমি হিয়াকে মারছি না, তুমি আমায় বুঝতেই পারছো না। আমি ওই ডাইনিটাকে দেখেছিলাম। আমি গেছিলাম না মালাট মালবানি মাসির সাথে দেখা করতে। ওখানেই একটা চার্চ আছে, ওখানেই একটা জায়গা আছে, ওখানে বাচ্চারা বল খেলছিল, আমি বল আনতে গেছিলাম। আর তখনই আমার সামনে ওই ডাইনিটাকে দেখি। আমি তো ওখান থেকে চিৎকার করে পালাই। সঞ্জু, আমিও কাজল দিদির মতন এই বাড়িতে পাগল হয়ে যাব না তো? বরুণ, মালাডের মালবনি চার্চের কাছে কোনো কবরখানায় ডাইনির ডেরা রয়েছে। খবর নিচ্ছি আমি, যদি ওখানে ডাইনির ডেরা থাকে তাহলে ওকে ওখানেই পাওয়া যাবে। এরকম ডাইনি একটা ইটের ঘায়ে অজ্ঞান হয়ে গেল। রক্ষা, স্যার, আমি নিহারিকাকে মারিনি। চলুন এটা বলুন যে আপনি ওই কবরখানায় ডাইনির পোশাকে, ডাইনির বেশভূষায় কি করছিলেন? আপনার তো কোনো শুটিং ফুটিং ওখানে চলছিল না, ওখানে কি করছিলেন? স্যার, আপনি বিশ্বাস করবেন, কোন বিষয়ে? আমি নিজেও জানি না ওখানে পৌঁছলাম কি করে। আমি সেটে ছিলাম নিজের গেটআপে, আর আমি ওকে দেখলাম। কে ওখানে? কে আছে ওখানে? আকাশ শুধু আমার, এটা তো আমার আওয়াজ। কে?
তারপর যখন আমি চোখ খুললাম তখন আমি নিজেকে ওইখানে দেখলাম। নিশ্চয়ই নিশ্চয়ই এই ডাইনিটাই আমায় ওখানে নিয়ে গেছিল। ননসেন্স। এতদিন তো শুনেছিলাম যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়, কিন্তু এখন তো দেখছি ডাইনিরাই ডাইনিদের সবচেয়ে বড় শত্রু। আই মিন, এরকম হতেই পারে না। সত্যিটা তো হলো এই যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ডাইনি সেজে কাজলকে ভয় দেখিয়ে আসছিলেন, হ্যাঁ কি না? না, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে। এটাই সত্যি। আর এটাও সত্যি যে আপনি সেদিন নোলাভলায় নয়, মুম্বাইতেই ছিলেন। সত্যি এটা? হ্যাঁ হ্যাঁ, আমি মুম্বাইতেই ছিলাম সাজনের সাথে। আমার আর সাজনের অ্যাফেয়ার চলছে। নিজের বউয়ের থেকে বাঁচার জন্য এই কথাটা বলেছিল যে আমি লোনাভলাতে আছি। আর সেই জন্যই আমি আদালতে মিথ্যে কথা বলি, ওনার এই সত্যিটা লুকোনোর জন্যে। না হলে আমার রোলটা কেটে দিত সিরিয়াল থেকে। আর আমি এই মিথ্যেটা কাজলকে ভাসানোর জন্য বলিনি। আর ও তো বেচারি নির্দোষ, আর ও আমার শত্রুও নয়। আমি এইসব সাজনের বলাতেই করেছিলাম। আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও। আপনি বলছিলেন যে ওই ডাইনি আপনাকে কাঠ দিয়ে আক্রমণ করে। কোথায় চোট লাগে আপনার? এখানে দেখি একটু। এখনো দাগও থাকবে, দেখুন। আই এম সরি। ইওর অনার, আমি আমার সহায়ক বরুণকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মিস্টার জাভেরি, আপনি যখন ওই কবরখানায় গিয়েছিলেন আপনি বলেছিলেন যে আপনি একটা পাথর দিয়ে ওই ডাইনিকে বা ওই ডাইনির বেশভূষায় যে ছিল বা ছিলেন তার উপর আঘাত করেছিলেন, পাথর দিয়ে চোট দিয়েছিলেন তাকে। হয়েছিল এরকমটা? আগে হ্যাঁ, কিন্তু ইওর অনার আমি আজ অব্দি কোনো মহিলার গায়ে হাত তুলিনি। আর এ তো ডাইনি ছিল। আই মিন, একে তো মহিলা বলা যায় না। আর আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য ওর মাথায় ইট মেরেছিলাম। মিস্টার জাভেরি, নিশ্চিন্তে থাকুন। আপনার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এখানে কোনো রকম প্রশ্ন তোলা হচ্ছে না। শুধুমাত্র এটা জানতে চাইছিলাম যে আঘাত দিয়েছিলেন আপনি ওনাকে, তো কোথায় আঘাত দিয়েছিলেন? পাথরটা কোথায় মেরেছিলেন? আগে ওর মুখে, আই মিন ওর মাথায়, এখানে কপালের কাছে। মাথার ওপর, এখানে সামনের দিকে? আগে হ্যাঁ, এখানে। যেটার মানে এটা দাঁড়ায় যে সেটা রক্ষা দেবী হতে পারেন না, কারণ রক্ষা দেবী তো চোট এখানে মাথার পেছনে লেগেছিল বলে উনি বললেন। পাঠক বাবু, আর ইউ সিরিয়াস? হ্যাঁ, না এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ আমরা এখানে অলরেডি একটা ডাইনি নিয়ে কনফিউজ হয়েই আছি, আর এখন আপনি অন্য ডাইনি নিয়ে এসছেন। ডাইনি ইন ডাবল রোল। আচ্ছা, ব্যাপারটা কি এমন যে এরা সবাই মানসিকভাবে অসুস্থ? বলুন, আপনিও ভূতপ্রেত দেখেন আপনি? মিস্টার জয়সওয়াল, আমার তো এরকম মনে হচ্ছে না। ইওর অনার, আমি কাজল দেবীর পরিচারিকা মালতীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মালতী দেবী, ওই যে কবরখানা রয়েছে মালবনী চার্চের পাশে, শুনেছি যে আপনিও সেখানে একটা ডাইনি দেখেছিলেন কিছুদিন আগে। সত্যি এটা? আপনি এই কথাটা কি করে জানলেন? না না না, আমি কিভাবে জানলাম সেটা ছাড়ুন, আপনি দেখেছিলেন কিনা সেটা বলুন। হ্যাঁ, দেখেছিলাম। আসলে মাসির সাথে দেখা করতে গেছিলাম। ওনার বাচ্চারা ওখানে ক্রিকেট খেলছিল, তো ওদের ওই বলটা ওই জায়গায় গিয়েই পড়ে। আর আমি যখন বলটা নিতে যাই আর ওখান থেকে আমি পালিয়ে যাই। প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো কাজল দিদির ভয়টা এখন আমারও হচ্ছে, কিন্তু পরে আমাদের বাড়িতে এক সর্দারজি আসেন বাড়ির পেন্টিং এর জন্য। উনিও সেই ডাইনিটাকে দেখেছিলেন। তখনই আমার বিশ্বাস হয়ে যায় ডাইনি আছে, কোনো আত্মা। না 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 না, আত্মা নেই ওখানে, আত্মা নেই ওখানে, মানুষই আছে। কেননা আত্মার মাথায় ইট দিয়ে মারলে আত্মার মাথায় তো কোনো রকম চোটাঘাত হবে না। কিছু পড়ে গেছে আপনার মাথায়ও তো কোনো চোট লেগে নেই। আপনি বসুন।
ইওর অনার, এখানে উপস্থিত বাকি সাক্ষ্যদের আমি একটু পরীক্ষা করে দেখতে চাইবো, যাতে অন্তত এটা জানতে পারা যায় যে চোট কার লেগেছিল। যেতে পারেন আপনি। এই চোটটা আপনার পুরনো? সাইকেল থেকে পড়ে গেছিলাম। আপনি বসুন। বসুন। নেই তো, কারুরই মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই ঠিকই, কিন্তু আপনার মুখে তো পরিষ্কার দুশ্চিন্তা দেখা যাচ্ছে পাঠকবাবু। ইওর অনার, রক্ষা দেবীর বক্তব্যে এটা একেবারেই স্পষ্ট যে কোনো ডাইনি নেই। কোনো মানুষ রয়েছে সেখানে যে ডাইনির রূপ নিয়ে, ডাইনির বেশভূষায় কাউকে ভয় দেখাচ্ছে, কারোর উপর আক্রমণ করছে। এই বিষয়টাও স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে ঘটনাটা রক্ষা দেবীর সঙ্গে ঘটেছিল সেই ঘটনাই কাজল দেবীর সঙ্গেও ঘটেছিল। কাজল দেবী আদালতে যা কিছু বললেন সেটা সত্যি। না, সত্যি না, না না, একদমই না, না। তাহলে এই যে ডাক্তার ছিলেন ডক্টর গুল রমানি, উনি তো নিজেই বলেছিলেন না কাজলের মেন্টাল ব্যালেন্স ঠিক নেই। ছিল না, কিন্তু পরে ঠিক হয়ে যায়। যবে থেকে এই শুরু হয়েছে এই ডাইনির চক্কর, তখন থেকে আবারও এনার ওপর সেই প্রভাবটা পড়ে। বাবু, আপনি তো একজন উকিল, কোনো মানসিক চিকিৎসক নন যে কোনো মানসিক ভারসাম্যের ব্যাপারে মন্তব্য করতে পারেন। উনি প্রথমেও একজন সাইকিয়াট্রিক কেস ছিলেন আর এখনো সাইকিয়াট্রিক কেসই আছেন। মানসিক ভারসাম্য ঠিক নেই, আর ইওর অনার সেই ঘোরের বশেই আসলে কাজলই নিহারিকা দেবীকে হত্যা করেছেন। আপনার এই বিশেষ ঘোষণার জন্য আপনার উপর আমি কৃতজ্ঞ হয়ে গেলাম ডক্টর জয়সওয়াল। ইওর অনার, এটা অন্য কারো দ্বারা রচিত ষড়যন্ত্র। তাহলে পাঠকবাবু একটা কাজ করুন না, আপনি বরং যে করেছে তাকে খুঁজতে থাকুন, আঘাত খুঁজতে থাকুন। পুলিশের যা খোঁজাচ্ছিল সেটা তো তারা পেয়েই গেছে। আর ইওর অনার, এই যে ছুরিটা যেটা দিয়ে নিহারিকা দেবীকে হত্যা করা হয়, দ্য মার্ডার ওয়েপন, সেটাতে কাজল দেবীর আঙুলের ছাপ রয়েছে। আর এই হচ্ছে কাজল দেবীর পোশাক, রক্ত মাখানো পোশাক। প্রমাণ আমার পক্ষে, সাক্ষী আমার পক্ষে, আর ইওর অনার রায়টাও আমার পক্ষেই। দিয়েই দিন তাহলে, শাস্তি দিন এনার মক্কেলকে। হয় ওনাকে জেলে পাঠিয়ে দিন, আর নয়তো পাগলাগারো দিন। স্যার, আমার মনে পড়েছে, আমি ওই সানা বলে মেয়েটাকে আগে কোথায় দেখেছি। নিহারিকা সিং এর অফিসে। আমি যখন নিহারিকা সিং এর অফিসে গেছিলাম দাবের সঙ্গে, তখন আমি একটা ফটো অ্যালবাম দেখেছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল নিহারিকা সিং একজন টিভি প্রডিউসার আর সানা একজন অ্যাক্ট্রেস। তো ওই অ্যালবামে অ্যাক্টরদের ফটোগ্রাফ, ফোন নাম্বার, ট্যালেন্ট রিসার্চের জন্য আছে। কিন্তু তারপর স্যার আমি দেখলাম ওই ফটোগ্রাফসের সঙ্গে যে নাম্বারস আছে সেগুলোর সাথে অ্যামাউন্টসও লেখা ছিল, 1 লাখ, 2 লাখ। এবার আপনিই আমাকে বলুন, ওদের সিরিয়ালের পার ডে শুটিং চার্জ এত হতে পারে কি? অদ্ভুত বিষয় এটা। এখন এটা হতে পারে কি না সেটার উত্তর তো সানা দেবীর কাছে পাওয়া যাবে। আমি যাচ্ছি ওনার সঙ্গে একটু মুখোমুখি হতে। তুই একটা কাজ কর, তুই নিহারিকা সিং এর অফিসে একটু যা, খোঁজ নে যে কি ধরনের ট্যালেন্ট রিসার্চ চালাচ্ছেন উনি। ঠিক আছে স্যার। আপনি একদম ঠিক বলছেন কেডি স্যার। নিহারিকা সিংহকে আমি তখন থেকে জানি
যখন আমি স্ট্রাগল করতে বিরাট থেকে মুম্বাই এসেছিলাম, সবার তো এটাই মনে হয় যে উনি সিরিয়ালের একজন বড় প্রোডিউসার ছিলেন, কিন্তু ওনার সাইড বিজনেস কি আপনি জানেন? হ্যালো। দিব্যা, হ্যাঁ বলছি। দেখুন আমি নিহারিকা সিং এর অফিস থেকে বলছি। দেখুন ওইসব ওইসব মানে? এসকর্ট সার্ভিস, হাই ক্লাস কল গার্লদের একটা র্যাকেট চালাতেন। আমাদের মতো অসহায় মেয়েদেরকে ফাঁসিয়ে সিরিয়ালে লোভ দেখিয়ে আস্তে আস্তে ভুল কাজে ব্যবহার করতেন। আমার সন্দেহটা ঠিকই ছিল। কিন্তু কেডি স্যার, প্লিজ আপনি এই কথাটা কাউকে বলবেন না। আমি এইসব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। আই বেগ ইউ। না, আপনি চিন্তা করবেন না একদম। এটাই কারণ ছিল যে আপনি রেগে গিয়েছিলেন নিহারিকার ওই নামটা শুনে। আমি না, অনেক মেয়ে ওনার ফাঁদে পা দিয়েছিল। যদি কাজল না মারতো তাহলে অন্য যে কেউ ওনাকে মেরে দিত। বরুণ, কোথায় তুই? স্যার আমি নিহারিকা সিং এর অফিসে আছি। গুড। ওনার কল রেকর্ডস চাই আমার। হ্যাঁ স্যার। এই নাম্বারটা হলো 9183882222। বেশ কয়েকবার নিহারিকা দেবী এই নাম্বারে ফোন করেছেন। আমার মনে হচ্ছে যে এই নাম্বারটার সঙ্গেই রয়েছে কোনো লেনদেন। নে তুই একবার ফোন করে দেখ ওখানে। হ্যাঁ হ্যালো, আপনার নাম্বার আমি নিহারিকা সিং এর থেকে পেয়েছি কিছু মাস আগে। আপনি কে? আগে মাইসেলফ রণধীর সিং পানিসার। এই একজন ছোটখাটো মোটাসোটা গভর্নমেন্ট এক্সপোর্টার আছি। আসলে কি আমি শুনেছি আপনি বেশ তাজা তাজা আইটেম। সবকিছু আমি ফোনে বলতে পারবো না। দেখা করতে চাইলে দেখা করতে পারো। হ্যাঁ তো ঠিক আছে, আপনি আমাকে আপনার অ্যাড্রেস দিন। লেখো। ওকে, টুমরো 7 o'clock, ফিল্ম সিটি রোড। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। ওকে, বাই বাই। ফিল্ম সিটি রোড স্যার, কাল রাত 7টার সময়। এসে গেছে মূর্তি। নমস্কার দাদা। নিহারিকা সিং দিয়েছে আমার নাম্বার আপনাকে। হ্যাঁ দাদা। বড় কাজ হলে তবেই আমাকে বলবেন, না হলে আমার টাইম ওয়েস্ট করবেন না। কাজ তো বড়ই দাদা। প্রত্যেক মাসে 10 থেকে 12 বার আমি মুম্বাই আসি, তাই আমার মন ভোলানোর জন্য টাইম পাস। আচ্ছা, আমাদের কাছে টাইম পাসের অভাব নেই। আচ্ছা, হ্যাঁ নিহারিকা দেবীও কিছু মারা গেছেন উনি। এখন এই সমস্ত কাজ আমি একাই সামলাই। মানে আগে পার্টনারশিপ ছিল। যাই হোক ছাড়, তুমি নিহারিকা দেবীকে কত বছর চেন? হ্যাঁ বলো, কি হলো ভাই, তুমি পিছোচ্ছ কেন? পুলিশ? আরে, দাঁড়া, দাঁড়া, ছাড়। পালিয়ে গেছে স্যার, কিন্তু ওর গাড়ির জন্য তাড়াতাড়ি ধরা পড়বে। বাট স্যার, ওর নিহারিকার সঙ্গে যাই র্যাকেট থাকুক, হতে পারে নিহারিকার মার্ডারের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। হতেও পারে, আবার নাও হতে পারে। লাস্ট ডায়াল নাম্বারটা একবার ডায়াল করে দেখি। কাজল দেবী, যদি আপনি হসপিটালে না যেতে চান তাহলে আপনার মাথা ঠান্ডা রাখুন। এই ডাইনি ফাইনি ড্রামা বন্ধ করুন আর চুপচাপ থাকুন। একদম চিন্তা করবেন না, এখন আর আমি কাউকে অসুবিধায় ফেলব না। এই নরকের মতো জীবন থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা আছে। হ্যালো রক্ষা,
দাঁড়াও কাজল। এটার কোনো দরকার নেই। আরাম করে বসতেও দেয় না। কে? আরে কি যে করি। আরে কে? এইসব বাচ্চাগুলো, আজকালকার বাচ্চারাও একদম একদম চাতা। দুধ যখনই দেখো আমায় মেরো না, আমার কাছে আসবে না, দেখো আমার কাছে আসবে না। আমি পুলিশকে বলে দেবো যে তুমি 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 তো আমার সঞ্জু, আমি তোমায় ভালোবাসি। কি সঞ্জু, তুমি আমায় ভয় দেখাচ্ছিলে? আমার বিড়াল আমাকেই ম্যাও? হ্যাঁ, আরে ভালো হয়েছে সঞ্জু তুমি এখানে আসায়। আমি তোমায় একটা দারুণ খবর শোনাবো। আমার নতুন ফন্দি যা সুপারহিট হয়েছে, এখন সবাই রক্ষাকে সন্দেহ করছে জানো? আরে বাহ, পরিত্যক্ত জায়গার নতুন গল্প, ওখানকার ডাইনি। আরে তুমি মুখোশ খুলছো না কেন? গরম লাগছে না? খোলো। হ্যালো মালতী, পুলিশ আমার ব্যাপারে জানতে পেরে গেছে। পুলিশ যে কোনো সময় তোমার কাছে পৌঁছে যেতে পারে। সঞ্জু, তাহলে এ আবার কি? তোর মরণ। থ্যাংক ইউ মালতী। সঞ্জু 8 বছর থেকে আমার বয়ফ্রেন্ড। নিহারিকা সিং আর সঞ্জু একসাথে একটা কল গার্ল র্যাকেট শুরু করেছিল, যেটাই ওদের দুজনের মধ্যে পার্টনারশিপ ছিল। একদিন টাকা পয়সা নিয়ে ওদের দুজনের মধ্যে খুব ঝামেলা হয়। নিহারিকা সঞ্জুকেই বিজনেস থেকে সরিয়ে দেয়। রাগ করে সঞ্জু ভাবে যদি নিহারিকা সিং মরে যায় তাহলে পুরো বিজনেসটাই ওর হয়ে যাবে। এর আগেই আপনি ওনাকে এই উপায়টা বলে দিয়েছিলেন যে হত্যা করুক আর এই হত্যার দোষারোপে আমার মক্কেল কাজলকে ফাঁসিয়ে দিতে। এনার এই যে কিছু অসুস্থতা ছিল, মানসিক অসুস্থতা, সেটার সুযোগ নিয়ে। হ্যাঁ সঞ্জীব আর আমি শুরুর থেকে এই খেলায় একসাথে ছিলাম। ওই সেট থেকে ওই দ্বিতীয় কস্টিউমটা চুরি করে আর কাজল দিদিকে ভয় দেখাতে থাকে সব জায়গায়। একদিন আমি সঞ্জুকে বাড়ি নিয়ে আসি আর কাজল দিদির সামনেই ওই খেলা শুরু করি। নিহারিকা সিং দেবীর দপ্তরে যে আলমারিটা ছিল, যেটাতে এই জয়সওয়াল সাহেব ফিট হতে পারছিলেন না, যেটার মানে এই দাঁড়ায় যে ওই আলমারিতে ওই সময় সঞ্জয় নয়, আপনি ছিলেন। আমি সঞ্জু তো ওখান থেকে কাজল দিকে ভয় দেখিয়ে পালিয়ে গেছিল। এই সময়
আমি ওই আলমারি থেকে বাইরে বেরোই, আর নিহারিকা সিংকে খুন করে ফেলি। আর আবার সেই আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ি। তখনই ওখানে কাজল দিদি আসে, আর আমি ওর পিছন দিয়ে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যাই, যাতে কেউ আমাকে না দেখতে পারে। আর জেলের মধ্যে, আর জেলে যে আমি ছায়া দেখেছিলাম, যে আওয়াজ শুনেছিলাম, ওটা ওই আওয়াজ টেপ রেকর্ডের ছিল। ওই ছায়াটা আমার ছিল, খোলা চুলও আমার ছিল। আর এইভাবেই আপনি কাজলের মাথায় এই ভয়ের বীজটা বপন করে দিলেন। হসপিটাল থেকে শুরু করে এই আদালত পর্যন্ত ওনাকে এই ডাইনির ভ্রম যেটা বলা হয় এইটা চলতে থাকলো, আর আপনি প্রতিবার এটার সুযোগ নিতে থাকলেন। কিন্তু ওই মালাটের পোড়ো বাড়ির সেই ডাইনির গল্প, সেটার কি হলো? বলে দিন ওকে। যখন মিস্টার বরুণ সর্দারজির বেশে বাড়িতে আসেন, তো ওনার চলে যাওয়ার পর আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে মিস্টার পাঠক আমাকে সন্দেহ করছেন, আর ওই সন্দেহকেই রক্ষার দিকে ঘোরানোর জন্য আমি আরো একটা মিথ্যে গল্প সাজাই, মালাটের পরিত্যক্ত জায়গার গল্প, যাতে যাতে কেডি পাঠক ওখানে পৌঁছাতে পারে আর রক্ষাকে পায়, যাকে সঞ্জু অজ্ঞান অবস্থায় এনে ফেলে দিয়েছিল। কিন্তু এটা হতে পারলো না, আর এখন সময় হয়ে গিয়েছে দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস নিহারিকা সিং এর হত্যাকাণ্ডে মিস মালতী আর মিস্টার সঞ্জীবকে দোষী সাব্যস্ত করে শীঘ্র গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস কাজল ভান্ডারীকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস অফ ডাইন ইজ ক্লোজড। পাঠকবাবু, আমি তো মানুষ, আপনার বিরুদ্ধে তো কোনো ডাইনিও জিততে পারবে না। ডাই অ্যানাদার ডে। আমি আশা রাখছি যে আজকের পর তুমি ডাইনি দেখতে পাবে না। যেখানে আপনার মতো মানুষ থাকে, ওখানে স্বপ্নেও কেউ ডাইনি দেখতে পাবে না। থ্যাংক ইউ কেডি স্যার, থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.